আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রবণ বা সলিউশন। দেখো আমাদের আগের যে আমরা চ্যাপ্টারটা ছিল সলিড, আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এটি আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, এটা হচ্ছে সলিউশন বা দ্রবণ। তো এই যে দ্রবণ যে চ্যাপ্টারটি নিয়ে আগে একটু বলি, তারপরে চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। তো এই যে দ্রবণ জিনিসগুলো আমরা অলরেডি আগে জানি। দ্রবণ কী জিনিস, দ্রবণ কি না দ্রাব আর দ্রাবকের মিশ্রণ, সেক্ষেত্রে দ্রাব আর দ্রাবক মিশে আছে, সেক্ষেত্রে আমাদের দ্রবণ, একে দ্রবণ বলে। বা বিভিন্ন প্রকার যে দ্রবণ সেটা নিয়েও আমরা সব আলোচনা করেছি। কঠিনে তরলে, তরলে কঠিনে, তরলে গ্যাসে, কঠিনে গ্যাসে, এইসব বিভিন্ন প্রকার দ্রবণ হয়। তো এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের কি কি আছে আর কি কি পড়বো সেই জিনিসগুলো নিয়ে আগে আলোচনা করি। তাহলে প্রথমে আমরা জানবো দ্রবণ কাকে বলে, এগুলো জিনিসগুলো আরেকবার আমরা রিভাইজ করে নেব। তারপরে দ্রবণের বিভিন্ন প্রকার যে দ্রবণগুলো হয় তাদের যেই জিনিসগুলো আমাদের জানা জরুরি, ক্যালকুলেশনের ক্ষেত্রেই হোক, সেটা কি না এদের যে গাঢ়ত্বের যে গণনা, বিভিন্ন যেদের গাঢ়ত্ব হয় সেগুলোর গণনা করব আমরা। হ্যাঁ, বা গণনা করার বিভিন্ন গাঢ়ত্বের যে আমাদের প্রকাশগুলো বিভিন্নভাবে তো হয়, সেই প্রকাশগুলো করব। সেই প্রকাশগুলো করার পরে আমাদের যে তরলে গ্যাসে দ্রবীভূত হওয়া সংক্রান্ত হেনরির সূত্র ইত্যাদি আছে। এখানে মূলত যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টিটা হচ্ছে বিশেষ ধরনের দ্রবণের ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যে আমাদের দ্রাবটা হবে বা দ্রাবক হবে সেগুলোর কিন্তু বিশেষ ধর্ম থাকতে হবে। কীরকম না, তারা হবে নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট, ইনসলিবল। অর্থাৎ তাদের কিন্তু কী হতে হবে, তারা অতড়িৎ বিশ্লেষ্য, অনুদ্বায়ী এবং তারা কী হতে হবে, অদ্রাব্য। এই প্রকার দ্রবণ নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করব, ঠিক আছে। এবং আর কি করব, এখানে আমরা তার আগে জেনে নেব যে যেমন আমাদের দেখো ক্লাস 11-এ আমরা পড়েছিলাম যে আদর্শ গ্যাস এবং অনাদর্শ গ্যাস বা বাস্তব গ্যাস, অনুরূপভাবে এখানেও কিন্তু আমরা দেখব আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ, আইডিয়াল সলিউশন এবং নন আইডিয়াল সলিউশন। এবং দেখো আমরা ক্লাস 11-এর চ্যাপ্টার ঠিক যেমনভাবে পড়েছিলাম যে কি না আইডিয়াল গ্যাস কতটা, আমাদের বাস্তব গ্যাস কতটা আইডিয়াল যে নেচার তার থেকে বিচ্যুত হচ্ছে, সেইটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম কিসে, ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমাদের দুটোকে আইডিয়াল গ্যাস এবং যে রিয়েল গ্যাস ছিল সেগুলোকে দুটোর ক্ষেত্রে সম্পর্ক করার জন্য সেগুলো আমাদের কী নিয়ে এসেছিলাম, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, অর্থাৎ জেড। সে কি, হাউ মাচ এ রিয়েল গ্যাস ক্যান ডেভিয়েট ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, অর্থাৎ যে বাস্তব গ্যাস কতটা আইডিয়াল চরিত্র থেকে বিচ্যুত হয় তার পরিমাপই কী হচ্ছে, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড। আমাদের অনুরূপভাবে যে আমাদের কলিগেটিভ যে প্রপার্টিগুলো আছে সেখানে আমাদের চারটে কলিগেটিভ প্রপার্টি যেরকম হচ্ছে যে আমাদের রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, হিমাঙ্কের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং অভিশ্রবণ চাপ। এতে অভিশ্রবণ চাপে গিয়ে আমরা একটা টার্ম পাবো, সেটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। এই ভ্যান্ট অফ ফ্যাক্টর দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করব কিভাবে একটা আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ থেকে বিচ্যুত হচ্ছে। তাই আমরা এই জিনিসগুলো আমাদের আছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা শুরু করব। তাহলে প্রথমে আগে বলি আমাদের দ্রবণ কাকে বলে। দ্রবণ হচ্ছে কি, দ্রাব প্লাস দ্রাবকের সমষ্টি। এই দ্রাব প্লাস দ্রাবক এর সমষ্টিকেই বলবো কি আমাদের দ্রবণ। এবং দ্রাব কাকে বলবো, দুটি পদার্থের সমন্বয়ে দ্রবণে যে পদার্থটি আপেক্ষিক পরিমাণ কম হয়, অর্থাৎ যে আমাদের একটা দ্রবণ যেখানে আমাদের যার পরিমাণটা কম তাকেই বলবো দ্রাবক, এবং যার পরিমাণটা বেশি তাকে কি বলবো, দ্রাবক। অর্থাৎ দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় এবং দ্রাবকের পরিমাণটা বেশি হয়, দ্রাবের পরিমাণটা কম হয়। তো দেখো আমাদের এই যে দ্রবণ আমাদের তৈরি হলো, সেই দ্রবণগুলোর কিন্তু গাঢ়ত্বকে আমরা বিভিন্ন রকমভাবে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কতগুলো টার্ম আছে সেগুলো আমাদের প্রকাশ করাটা আমরা শিখবো বা তাদের গণনা করাটা দেখব। সেগুলো আমাদের কি আছে না, দেখো যে পয়েন্টটা হচ্ছে আমাদের কি, তরলে দ্রবীত কঠিন পদার্থের দ্রবণে গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি।
তো বিভিন্ন প্রকার যে আমাদের আছে কঠিন পদার্থগুলো আছে, দ্রবণ যে দ্রবীভূত হওয়ার পরে যে দ্রবণ তৈরি হচ্ছে তাদের তো একটা নির্দিষ্ট গাঢ়ত্ব থাকবে। তাহলে সেই যে গাঢ়ত্বগুলো হবে সেই গাঢ়ত্বগুলো কীরকম হবে এবং তাদের যে প্রকাশ করব আমরা, সেইটা প্রকাশের বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো সেই আমাদের এগুলো কি কি আছে না, সেগুলো দেখো আমাদের আছে কি না, শতকরা মাত্রা, সেগুলো আছে দেখো আমাদের শতকরা মাত্রা অর্থাৎ পার্সেন্টেজ আকারে, নর্মালিটি দিয়ে, মোলারিটি দিয়ে, মোলালিটি দিয়ে এবং মোল ভগ্নাংশ দিয়ে। ঠিক আছে, তাহলে এক এক করে আমরা আলোচনা শুরু করা যাক। দেখো আমাদের প্রথমে আছে আমরা কি শতকরা মাত্রা। শতকরা মাত্রা মানে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজের অর্থ কি, অর্থাৎ ধরো কোনো দ্রবণের 100 ভাগে আমি যদি সেই দ্রবণটাকে টোটাল ধরে নিই 100 ভাগ, তার মধ্যে যতটা দ্রবীভূত থাকবে সেটাই কি বলবো সেটাই বলবো তার পার্সেন্টেজ, সেটাই দ্রাবটা আছে। হয়েছে, এই দেখো কীরকম বোঝায়। ধরো আমাদের কোনো একটা আমাদের একটা দ্রবণ, সেই দ্রবণের ক্ষেত্রে আমাদের কী আছে 70% আমার ধরো HN3, শতকরা মাত্রার ক্ষেত্রে বলি ধরো 70% HNO3। তাহলে এটা বলতে কি বোঝায় না, ওই যে আমাদের যে দ্রবণটা আছে তার মধ্যে কি যদি বলি আমি যে দ্রবণটা যদি ওজন হয় আমাদের 100 গ্রাম, তাহলে সেক্ষেত্রে আমাদের HNO3 কত আছে না 70 গ্রাম, 70 গ্রাম HNO3 আছে। এবং এই যে এক্সপ্রেশনটা শতকরার ক্ষেত্রে আমি ধরো যেমন গ্রামে অর্থাৎ দুটোকে ওয়েট আকারে প্রকাশ করলাম, অনুরূপভাবে সেটা আয়তন আকারেও প্রকাশ করতে পারি বা ওয়েট আয়তন আকারেও প্রকাশ করতে পারি। অর্থাৎ আমাদের যে প্রকাশটা আমাদের কী কী হতে পারে না W/W হতে পারে, W/V হতে পারে, আর V/Vও হতে পারে। অর্থাৎ এইটা যেমন আমাদের এই ক্ষেত্রে কী করলাম যে 70 গ্রাম দ্রবীভূত আছে কোথায় 100 গ্রামে, অর্থাৎ এখানে দুটোই কিন্তু W। আবার ধরো আমাদের কোনো ক্ষেত্রে কী হয়েছে আয়তনের নির্দিষ্ট পরিমাণ আয়তনে কোনো দ্রবীভূত আছে তার ওজন হিসাবে, সেটাকে পার্সেন্টেজ আকারে বলতে পারবো। অনুরূপভাবে যদি আমাদের কি হয় না আয়তন হিসাবে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে ওই নির্দিষ্ট পরিমাণ আয়তনে ওই পরিমাণ দ্রবীভূত আছে, এবং সেক্ষেত্রে পার্সেন্টেজ বলতে বোঝায় সেটাকে আমরা কিন্তু মানে যে কন্ডিশনেই থাকুক না কেন সেটা আমরা নিয়ে আসবো কি সে 100-তে, তাহলে আমরা পার্সেন্টেজ আকারে বলতে পারবো। বেশ, এরপর দেখো আমাদের যে নতুন নেক্সট টার্মটা এটা আসছে সেটা হচ্ছে আমাদের কি নর্মালিটি। দেখো নর্মালিটি বা মোলারিটি বা মোলালিটির এটা একটা কমন একটা উদাহরণ দিয়ে বোঝায় আগে, তাহলে দেখো আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো নর্মালিটি, মোলারিটি বা মোলালিটি এগুলো ক্যালকুলেশন তো আসবো, কিন্তু জিনিসটা আগে বোঝার জন্য বলি যে এই জিনিসগুলো কীরকম। ধরো আমি একটা বোতল নিলাম, একটা বোতল ধরো নিলাম, একটা বোতল, এই বোতলটার এই দাগ পর্যন্ত আয়তন হচ্ছে 1 লিটার। 1 লিটার এই বোতলটা একটা ফাঁকা বোতল, যেমন আমাদের বাড়িতে প্রত্যেকেই 1 লিটারের বোতল থাকে জল খাওয়ার জন্য। তো 1 লিটারের ধরো আমি একটা বোতল নিলাম, তো এই 1 লিটার বোতলের মধ্যে আমি দেখো 3টে কন্ডিশন কি বলছি। 1 লিটার বোতলের মধ্যে আমি প্রথমে ধরো কোনো একটা দ্রাব্য তার যদি গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবীভূত করি, অর্থাৎ ধরো আমি যদি H2SO4কে উদাহরণ হিসাবে নিই, H2SO4কে ধরো আমি উদাহরণ হিসাবে নিলাম, তাহলে নর্মালিটির ক্ষেত্রে H2SO4-এর ক্ষেত্রে আমার কী অ্যাড করতে হবে না তার গ্রাম তুল্যাঙ্ক। H2SO4-এর আণবিক গুরুত্ব হচ্ছে কত 98, এর তুল্যাঙ্ক ভার কত 49, তাহলে 49 গ্রাম H2SO4 যদি আমি অ্যাড করি কোথায় না এই 1 লিটার দ্রবণে, এই 1 লিটার বোতলের মধ্যে। এবার বাইরের থেকে আমি জল দিয়ে যোগ করে টোটাল দ্রবণটার আয়তন আমি কত করলাম 1 লিটার। আরেকবার রিপিট করি, নর্মালিটির ক্ষেত্রে বলি যে কোনো দ্রাব্য তার নির্দিষ্ট গ্রাম তুল্যাঙ্ক যে বর্তমান সেই গ্রাম তুল্যাঙ্কর মধ্যে অ্যাড করতে হবে, এরপরে বাকি অংশটা জল দিয়ে ফিল আপ করে দ্রবণ যেটা তৈরি হবে সেই টোটাল দ্রবণটার আয়তন হবে আমাদের 1 লিটার। সেই যে দ্রবণটা উৎপন্ন হলো সেটা কি বলবো নর্মাল দ্রবণ। যেমন H2SO4 ক্ষেত্রে যদি আমি 49 গ্রাম দিয়ে মধ্যে, তাহলে এই দ্রবণটা এবং 49 গ্রাম দেওয়ার পরে বাকি অংশটা যদি আমি জল দিয়ে ফিল আপ করে দিই, তাহলে সেই দ্রবণটার আমাদের গাঢ়ত্ব কত হবে 1N। নর্মালিটিকে আমরা বড় হাতের N দ্বারা প্রকাশ করি, তাহলে 1N হবে। অনুরূপভাবে ধরো আমি এর মধ্যে 49 গ্রাম না দিয়ে আমি ধরো 4.9 গ্রাম দিলাম, তাহলে আমাদের কত হবে এইটাই। তাহলে আমাদের এখানে একটু ক্যালকুলেট করে নিতে পারবো যে 49 গ্রাম অ্যাড করার জন্য আমাদের নর্মালিটি কত হয়েছে 1N, তাহলে আমাদের 4.9-এর জন্য কত না 1/10, তখন এই দ্রবণটার আয়তন কত হবে 1/10N।
বোঝা গেল? বা ঐকিক নিয়ম ফেলেও তোমরা দেখে নিতে পারো যে 49 গ্রাম থাকার জন্য দ্রবণের আয়তন কত হয় 1n। তাহলে 1-এর জন্য কত 1/49, তাহলে 4.9-এর জন্য কত 4.9/49, মানে কত দেখো 1/10 n। এইটা হচ্ছে আমাদের নর্মালিটি। এরপর আসছে আমাদের মোলারিটি। মোলারিটির ক্ষেত্রে কি আসবো? মোলারিটির ক্ষেত্রে এই কন্ডিশানেতেই 1 লিটার টোটাল যে আমাদের বোতলটার যে আয়তন বা পাত্রটার যে আয়তন সেটা হচ্ছে কত আমাদের 1 লিটার। সেই 1 লিটারের মধ্যে আমি অ্যাড করব, যদি H2SO4কে উদাহরণ হিসেবে ধরি, সেটার ক্ষেত্রে কত অ্যাড করব না 98 গ্রাম। এক্ষেত্রে কিন্তু আমি অ্যাড করব আমাদের মোলারিটির ক্ষেত্রে 98 গ্রামকে আগে অ্যাড করব। অ্যাড করার পরে বাকি অংশটা জল দিয়ে ফিল আপ করে দেবো। জল দিয়ে ফিল আপ করে টোটাল যে দ্রবণটার আয়তন আসবে বা টোটাল যে দ্রবণটা আসবে সেই দ্রবণটা কি বলবো 1 মোলার দ্রবণ। 1 মোলার দ্রবণ। অনুরূপভাবে যদি এইটাকে আমি 9.8 গ্রাম নিই তাহলে সেটা আমাদের কত হবে 1/10 m, 1/10 m। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখা আসছে আমাদের কি মোলালিটি। মোলালিটির ক্ষেত্রে কি করব? মোলালিটির ক্ষেত্রে কিন্তু এই দুটোর থেকে একটু আলাদা। সেটা কীরকম ব্যাপারটা? মোলালিটির ক্ষেত্রে টোটাল যে আমাদের যে 1 লিটার যে বোতলটা আছে এর কিন্তু 1 লিটার প্রথমে আগে ভর্তি থাকবে কি দিয়ে, বা 1000 গ্রাম যদি আমি জল হিসেবে করুন তাহলে এর ওজন হচ্ছে 1000 গ্রাম। 1000 গ্রাম, তাহলে এই 1000 গ্রাম কিন্তু আমাদের দ্রাবক। দ্রাবকটা আমাদের আবার বলছি দ্রাবকটা কিন্তু 1000 গ্রাম। এরপরে এর মধ্যে যেটা আমি অ্যাড করব অতিরিক্ত ওই দ্রবণে কিন্তু আছে আমাদের যে দ্রাবকটা হচ্ছে 1000 গ্রাম। এরপরে যে দ্রাবকটা আমি অ্যাড করব সেটা কিন্তু কি তার গ্রাম অনু পরিমাণ বা গ্রাম আণবিক যে ওজন সেই পরিমাণ। অর্থাৎ যদি আমি মোলারিটি এখানে ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে H2SO4 কত নেবো 98 গ্রাম প্লাস জল নেব কত 1000 গ্রাম। টোটাল আয়তন কিন্তু তখন আর 1000 থাকছে না, তখন টোটাল আয়তন কত না 1000 প্লাস 98। এইটা হচ্ছে টোটাল দ্রবণের যেটা ওজন। এই প্রকার যে দ্রবণ তৈরি হবে তার যে গাঢ়তাকে কি বলবো মোলারিটি। এরপর এই তিনটার আগে ক্যালকুলেশনকে দেখাই। তাহলে প্রথমে আসি আমাদের কি নর্মালিটি। এটাকে বড় হাতের n দ্বারা এক্সপ্রেস করা হয়। দেখো তাহলে নর্মালিটির ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি? নর্মালিটির ক্ষেত্রে আমাদের যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণে কিন্তু আমরা কি অ্যাড করব, সেই দ্রবণে কিন্তু যে দ্রাব অ্যাড করব তার গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ আমি অ্যাড করব। ঠিক আছে? তাহলে ধরা যাক যে কোনো দ্রবণের ভি আয়তনে একটি দ্রাবের, ধরো একটা যে আমি দ্রবণটা নিয়েছি সেই দ্রবণটা টোটাল আয়তন হচ্ছে আমাদের ভি লিটার আয়তনে। একটি দ্রাবের ধরো আমাদের ডব্লিউ গ্রাম দ্রবিত আছে। টোটাল দ্রবণটার আয়তন হচ্ছে আমাদের ভি লিটার, তার মধ্যে দ্রাব দ্রবীভূত আছে কত না ডব্লিউ গ্রাম। বেশ, এরপরে আমাদের যে দ্রাবটা আমরা নিয়েছি সেই দ্রাবটার যদি তুল্যাঙ্ক ভার আমাদের কত হয়, তুল্যাঙ্ক ভার ধরো আমাদের হলো কি না ই। দ্রাবটার যে তুল্যাঙ্ক ভার তার সেটা কি না ই। তাহলে ওই দ্রাবটির গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত হবে? দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান কত আসবে না W/E। দেখো ঠিক নাকি? দেখো অর্থাৎ জিনিসটা কীরকম ঠিক উদাহরণ দিয়ে বুঝায়। ধরো H2SO4 ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হচ্ছে কত 49। H2SO4 49 গ্রাম তুল্যাঙ্ক ভার 49। এরপর ধরো H2SO4 আমি নিয়েছি কত না, ধরো H2SO4 আমি তুল্যাঙ্ক নিয়েছি, ধরো আমি কথাকে বললাম না কত না আমি ধরো 98 গ্রাম H2SO4 নিয়েছি। তাহলে এটা কত তুল্যাঙ্ক? তাহলে দেখো 98/49 মানে কত 2 গ্রাম তুল্যাঙ্ক। 2 গ্রাম তুল্যাঙ্ক, 2 গ্রাম তুল্যাঙ্ক। এই 2 গ্রাম তুল্যাঙ্ককে আমি অ্যাড করেছি কোথায় না ভি লিটারের মধ্যে। বেশ, তাহলে এই নর্মালিটি কত আসবে? কারণ আমাকে তো যে এই যে দ্রবণটা যে নর্মালিটির ক্ষেত্রে আমাকে এক্সপ্রেস করতে হয় তাহলে একটা কনভার্ট করতে হবে কিসে না 1 লিটারের ক্ষেত্রে। তাহলে আমি কি বলতে পারি না ওই কি নিয়মে দেখো ভি লিটার দ্রবণে দ্রাব আছে কত না W/E গ্রাম তুল্যাঙ্ক। তাহলে একে কত তাহলে W/E × V
দেখো এইটাই কিন্তু আমাদের দ্রবণের নর্মালিটি, এটাই কিন্তু আমাদের ওই দ্রবণটার নর্মালিটি। নর্মা আচ্ছা, একই রকমভাবে আমি যখন এখানে একটু বলি যে যেহেতু দেখো আমাদের যে দ্রাবটা হচ্ছে কঠিন দ্রাবটা, আর কিন্তু আমাদের যে দ্রাবক যেটা আমি নিয়েছি সেই দ্রাবকটা কিন্তু তরল, তাই দ্রবণটা আমাদের কি তরল। তাহলে সেক্ষেত্রে যেহেতু দ্রাবটা ধরো উষ্ণতার উপরে নির্ভর করে না ঠিকই, কিন্তু যেটা দ্রবণ সেটা তো উষ্ণতার উপরে নির্ভর করে, তাই আমাদের নর্মালিটি সেটাও কিন্তু উষ্ণতার উপরে নির্ভরশীল। অর্থাৎ যখন আমরা নর্মালিটিকে এক্সপ্রেস করব তখন কিন্তু আমাদের উষ্ণতার উল্লেখ করাটা বাঞ্ছনীয়। এরপর দেখো আমাদের আসছে কি মোলারিটি। এরপর দেখো আমাদের আসছে কি না মোলারিটি। মোলারিটি জিনিসটা কীরকম, একই রকমভাবে না সেক্ষেত্রে আমাদের কি দ্রবীভূত করব না যে দ্রাবটা আছে তার গ্রাম অণু বা তার গ্রাম আণবিক ওজনকে দ্রবীভূত করব। তাহলে ধরো একই রকমভাবে যে ভি লিটার ধরো আমাদের দ্রবণ আছে, আচ্ছা যেটা আমি নিয়েছি সেটা আমাদের কত, সেটা ধরো আমাদের যে দ্রাবের যে আমাদের ওজনটা আছে কত না ডব্লু গ্রাম। এবার যে দ্রাব তার আণবিক গুরুত্ব যেটা কত না এম। তাহলে আমি যদি বলি এটা কত মোল, তাহলে ডব্লু বাই এম হয়ে গেল কি তার মোল সংখ্যা। দেখো তাহলে মোল সংখ্যা হবে। এবার যদি আমি গ্রামে এক্সপ্রেস করি তাহলে গ্রাম মোল সংখ্যা। যাই হোক, তাহলে আমি কি বলতে পারি না ভি লিটার দ্রবণে দ্রাব আছে কত না ডব্লু বাই এম। তাহলে 1 লিটারে আমাদের কত ডব্লু বাই এম ইন্টু ভি। দেখো এইটাই হচ্ছে কি আমাদের মোলারিটির এক্সপ্রেশন। অনুরূপভাবে যেহেতু এই দ্রবণটা আমাদের তরল প্রকৃতি, তাই এক্ষেত্রেও আমাদের মোলারিটি আমাদের কি উষ্ণতার উপরে নির্ভরশীল, এবং উষ্ণতার পরিবর্তনে এটা পরিবর্তিত হতে পারে, তাই উষ্ণতার উল্লেখ করা বাঞ্ছনীয়। নেক্সট দেখো আমরা আসছি কি আমাদের মোলালিটি। দেখো এরপর আসছে আমাদের কি না মোলালিটি। মোলালিটি এইটাকে ছোট হাতের এম দ্বারা এক্সপ্রেস করে, ছোট হাতের স্মল এম দ্বারা। দেখো সেক্ষেত্রে কী হবে না এক্ষেত্রে কি না 1000 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাবটা যে পরিমাণ দ্রবীভূত হচ্ছে ওজন হিসাবে সেটাকে কি বলবো তার মোলাল দ্রবণ, বা এই যে স্ট্রেংথটাকে বলবো মোলালিটি। ধরো আমাদের কীরকম আমাদের যে যে দ্রবণটা উৎপন্ন হয়েছে সে দ্রবণের ধরো ওজন হচ্ছে আমাদের W1 গ্রাম। দ্রবণের ওজন হলো আমাদের W1 গ্রাম। এর মধ্যে যেটা আমাদের যে দ্রাবটা আছে, দ্রাব যে দ্রবীভূত আছে সেটা ধরো আমাদের W2 পরিমাণ। তাহলে এখন দেখো এই দুটোকে আমি যদি দ্রবণের ওজন থেকে দ্রাবের ওজনটাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পেয়ে যাবো না আমাদের যে দ্রাবকটা আছে তার ওজন। তাহলে দ্রাবকের সমান কত W1 মাইনাস W2। বেশ, তাহলে দেখো এবার আমাদের যে দ্রাবটা আমরা নিয়েছি যদি দ্রাবের যে আণবিক গুরুত্ব যদি আমাদের এম হয় তাহলে এর মোল সংখ্যা কত হবে না W2 বাই এম। তাহলে আমরা কি বলতে পারি যে দেখো যে আমাদের W1 মাইনাস W2 গ্রাম দ্রাবকে দ্রাব আমাদের আছে W2 বাই এম মোল। এবার আমরা এটা কিসে কনভার্ট করতে চাইবো আলটিমেটলি আমাদের আছে কত W2 বাই এম মোল। তাহলে আমাদের কী করতে হবে যে দ্রাবকটা আমরা কত করতে হবে 1000। ব্যাস, তাহলে আমরা করে নিই। তাহলে অনুরূপ ঐকিক নিয়মে 1 গ্রাম দ্রাবকে কত আছে W2 বাই এম W1 মাইনাস W2। তাহলে 1000-এ কত আছে
1000 ইন্টু W2/m ইন্টু W1 মাইনাস W2। তাহলে এইটাই হয়ে গেল কি তার মোলালিটি। এইটাই হচ্ছে ওই মোলাল দ্রবণ। দ্রবণের মোলালিটি সমানই আমাদের কোনটা? এইটা। এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে কি দেখো, যেহেতু আমাদের দ্রাব্য এবং দ্রাবক দুটোই ওজন হিসাবে এবং তরল হিসাবে ওজন হিসাবে ধরা হচ্ছে, তাই সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কারণ আমাদের মোল সংখ্যাটাও যে মোল সংখ্যা যেটা আছে সেটা কিন্তু উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না, এবং যে আমাদের যে ওজন আছে দ্রাবকের সেটাও তো পরিবর্তিত হচ্ছে না। তাই দ্রাবকের ওজন এবং মোল সংখ্যা উষ্ণতা পরিবর্তন অপরিবর্তিত থাকছে, তাই এটা কিন্তু উষ্ণতার উপরে নির্ভরশীল নয়। এরপর দেখা আসছি আমরা কিসে? মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বা কি বলে? মোল ফ্র্যাকশন। মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন কি জিনিসটা কীরকম দেখো। মোল ফ্র্যাকশন কি জিনিসটা হচ্ছে কি না, ধরো আমাদের একটা যে দ্রাব্য আমি নিয়েছি, যে দ্রাব্য তার ধরো আমাদের মোল সংখ্যা কত না N2। দ্রাবের মোল সংখ্যা সমান N2। দ্রাবকের মোল সংখ্যা সমান N1। তাহলে এই N1 আর N2 কোথা থেকে এলো না, আমি যদি এগুলোকে ওজন আকারে এক্সপ্রেস করি, ধরো দ্রাবের ওজন হচ্ছে আমাদের W1, আমাদের যে দ্রাবের ওজন হচ্ছে ধরো W2 এবং তার আণবিক গুরুত্ব হচ্ছে কত? M2। তাহলে আমি কি বলতে পারি? N2 সমান W2/M2। এটা হচ্ছে আমাদের কি মোল সংখ্যাটা। অনুরূপভাবে দ্রাবকের মোল সংখ্যা N1 সমান কত? যদি তুমি ধরো এদের ক্ষেত্রে দ্রাবকের যে ওজন হচ্ছে W1 এবং তার আণবিক গুরুত্ব কত? M1, তাহলে আমি কি বলতে পারি? W1/M1। এইটাই আমাদের কি হলো? তার মোল সংখ্যাটা। এবার দেখো মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ যদি আমাদের এক্সপ্রেস করা x দ্বারা, তবে যে দ্রাবের ক্ষেত্রে মোল ভগ্নাংশ যদি হয় আমাদের x2, তাহলে আমরা কি লিখতে পারি? x2 সমান N2/N1 প্লাস N2। অনুরূপভাবে x1 সমান কি আসবে? N1/N1 প্লাস N2। এইটা কি হলো আমাদের দ্রাবকের মোল ভগ্নাংশ, এটা আমাদের দ্রাবের মোল ভগ্নাংশ। অর্থাৎ যে আমাদের দ্রাবক তার যে মোল সংখ্যা, তাকে যদি আমি টোটাল যে মোল সংখ্যা অর্থাৎ দ্রাবক প্লাস দ্রাবকের যে মোল সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে যে টার্মটা পাবো সেটাই কী হচ্ছে আমাদের না দ্রাবের মোল ভগ্নাংশ। অনুরূপভাবে দ্রাবকের যে মোল সংখ্যা, তাকে যদি টোটাল মোল সংখ্যা অর্থাৎ দ্রাবক প্লাস দ্রাবকের মোল সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা কি আমাদের না, সেটা হচ্ছে আমাদের যে দ্রাবকের মোল ভগ্নাংশ। দেখো আরেকটা টার্ম আছে, আরেকটা এর ক্ষেত্রে দেখো আছে, এখানে আমাদের অনেক সময় আমরা করেছি, সেটা আমরা দেখেছি অলরেডি ক্লাস 11-এ জলের ক্ষরতা নির্ণয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে ppm। সেটা সম্বন্ধে একটু বলে দিই। ppm বা পার্টস পার মিলিয়ন। ppm বা পার্টস পার মিলিয়ন, সেটা দেখো অলরেডি আমরা ক্লাস 11-এ যখন সেই জলের ক্ষরতাগুলো নির্ণয় করতে শিখেছিলাম, তখন সেটা ক্যালকুলেশনের জন্য কিন্তু ppm এককে আমরা ইউজ করেছিলাম। অর্থাৎ কি, কোনো দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কোনো দ্রাবের যত ভাগ ওজন দ্রবীভূত থাকে, সেই ওজন নির্দেশক সংখ্যাকেই ওই দ্রাবের ppm বলে। অর্থাৎ 10 লক্ষ ভাগ আমাদের কি আছে কোনো দ্রাবের, আমাদের যে দ্রবণটা হচ্ছে সেটা কত? 10⁶। এই 10⁶-এর মধ্যে যত ভাগ ওই আমাদের দ্রবীভূত থাকছে সেটাই কি বলবো? তার ppm। তাহলে ppmকে আমরা যদি এক্সপ্রেস করি, তাহলে কী আগে লিখতে পারবো না, দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 10⁶। দেখো এইটা তোমরা ঐকিক নিয়মেও তোমরা জিনিসটাকে এক্সপ্রেস করতে পারো। যেমন তুমি ধরো আমাদের একটা ধরো W1 দ্রবণের যে ওজন হলো ধরো আমাদের W2, দ্রাবের ওজন কত হলো? W1। তাহলে আমাকে তো আনতে হবে আলটিমেটলি কিসে? 10⁶-এ। তাহলে ধরো আমি বললাম যে W2 গ্রাম দ্রবণে দ্রাব্য আছে
কত W1 গ্রাম। তাহলে একেতে কত, তাহলে W1/W2 10⁶ কত, তাহলে সেটি আমাদের কি বেরিয়ে গেল W1/W2 ইন্টু 10⁶। এই যে আমাদের এটা হলো, এই যে এক্সপ্রেশনটা হলো, এইটাই কিন্তু আমাদের কিসে, এটাই ppm এককে বেরোলো। এটাই কিন্তু আমাদের ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন। আর যেহেতু আমাদের 10⁶ বেরোচ্ছে, সেই জন্য আমরা কী বলে, এটা মিলিয়ন বলে। অর্থাৎ 10⁶ বার করলে সে তখন এটা কী বলবো, গাঢ়ত্বটা কী বলবো, তখন সেটা কিন্তু বলবো ppm এককে।